স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করব সান্দ্রতা বা ভিসকোসিটি নিয়ে। সান্দ্রতা বা ভিসকোসিটি কি আমরা খুব ভালো করে বুঝবো, ফিল করব। সান্দ্রতা কিভাবে তৈরি হয়, সান্দ্রতা কিভাবে পরিমাপ করা হয়, সান্দ্রতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, সান্দ্রতার বাস্তব উদাহরণ কি, সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এবং সান্দ্রতা কেন তৈরি হয় সেটাও আমরা বুঝবো। চলো শুরু করি। সান্দ্রতা কি? অ্যাকচুয়ালি সান্দ্রতা বা ভিসকোসিটি হলো, সান্দ্রতা ইংলিশে বলবো ভিসকোসিটি। ওকে, তো এটা হচ্ছে তরল বা গ্যাসের ধর্ম, যে কোনো তরল বা যে কোনো গ্যাসের ধর্ম। ঠিক আছে, তাই আমি লিখে দিলাম তরল এবং গ্যাসকে এক কথায় কি বলা হয়? প্রবাহী। এটা হচ্ছে প্রবাহীর ধর্ম। ওকে, একটা প্রপার্টি। তো এই ধর্ম থাকার জন্য কি হয়, প্রবাহী কি করে? অ্যাকচুয়ালি যদি এই ধর্মটা কোনো প্রবাহীর মধ্যে থাকে তাহলে সেই প্রবাহীর যে প্রবাহ, সেই প্রবাহকে বাধা দেবে। ভালো করে বুঝবে কি বললাম। যে কোনো প্রবাহী প্রবাহিত হতে পারে, তাই না? এক জায়গা থেকে অন্য জায়গায় নিজে নিজে যেতে পারে। এবার যখন যাবে তার মধ্যে একটা গতি থাকবে। তো এই ধর্ম কি করবে? এই গতিকেই বাধা দেবে। অর্থাৎ প্রবাহীর গতিশীলতার বিরুদ্ধে বাধা সৃষ্টি করাই হচ্ছে সান্দ্রতা। ঠিক আছে, সান্দ্রতা ধর্মের জন্য প্রবাহী নিজেই বাধা দেয়, নিজের গতিকে বাধা দেয়। ক্লিয়ার? ব্যাপারটা ফিল করো। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পলটা থেকে পরিষ্কার হয়ে যাবে এই ধর্মটা। ধরো একটা বড় পাত্র আছে, পাত্রের মধ্যে জল আছে, ধরো নাও জল আছে। এবার আমি একটা লাঠি নিয়ে এটাকে ঘেঁটে দিলাম, নেড়ে দিলাম, ধরো 10 বার নেড়ে দিলাম বা 20 বার নেড়ে দিলাম। তাহলে সেই তরলের মধ্যে বা জলের মধ্যে একটা ঘূর্ণি তৈরি হবে, জলটা পাক খাবে। পাক খেতে 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 একটা সময় দেখবে ধীরে ধীরে গতি কমে যাবে, কমতে 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 একটা সময় কি হয়ে যাবে? জল স্থির হয়ে যাবে, তাই না? তাহলে দেখো প্রবাহীর যে প্রবাহ সেটা ধীরে ধীরে কমে গেল, গতিটা ধীরে ধীরে কমে গেল। এই গতি কমলো কেন? সান্দ্রতা ধর্মের জন্য। এবার আমি কি করলাম? দুটো পাত্র নিলাম, একই সাইজের দুটো পাত্র নিলাম। দুটো পাত্রে, একটা পাত্রের মধ্যে ধরো আমি জল রাখলাম, আর একটা পাত্রের মধ্যে ধরো আমি গ্লিসারিন রাখলাম। ঠিক আছে, এবার দুটো পাত্রের এই তরলকে অর্থাৎ জল এবং গ্লিসারিনকে আমরা একই রকম ভাবে একই রকম লাঠি দিয়ে আমরা ধরো 20 বার এটাকে নাড়িয়ে দিলাম। এবার দুটোর মধ্যেই গতি তৈরি হবে। এবার আমরা দেখতে পাবো যে জল পরে থামছে এবং গ্লিসারিন আগে থামছে। তার মানে এই বাধাটা, গতির বিরুদ্ধে বাধাটা দুটো তরলের ক্ষেত্রে বা বিভিন্ন তরলের ক্ষেত্রে এক নয়। তার মানে এই ধর্মটা বিভিন্ন তরলের ক্ষেত্রে এক নয়, বিভিন্ন রকম, তাই না? তাহলে আমি বুঝলাম এই যে তরলের মধ্যে যে প্রবাহ তৈরি হলো, একটা গতি তৈরি হলো, ওই গতিটা নিজে নিজে থেমে গেল। তার মানে গতির বিরুদ্ধে কি হচ্ছে? একটা বাধা তৈরি হচ্ছে। এবং বাধা কে দিচ্ছে? বাইরে থেকে কেউ দিচ্ছে না, আমি গিয়ে জলকে থামিয়ে দিচ্ছি না, জল নিজেই দিচ্ছে। জলের মধ্যে এই বাধা তৈরি হচ্ছে। জলের মধ্যে যে গতি সৃষ্টি করলাম, এই গতিটাকে বাধা দিল জল নিজেই। গ্লিসারিনের মধ্যে যে গতি সৃষ্টি করলাম, এই বাধা গ্লিসারিনকে থামিয়ে দিল গ্লিসারিন নিজেই। অর্থাৎ গ্লিসারিনের মধ্যেই এই বাধা তৈরি হলো। এই বাধা দেওয়ার প্রবণতা, গতিশীলতা কমিয়ে দেওয়ার যে প্রবণতা, যে ধর্ম, এই ধর্মটাকে বলা হয় সান্দ্রতা। এবং এই সান্দ্রতা ধর্ম তৈরি হয় তরল বা গ্যাসের অণুগুলোর মধ্যে আকর্ষণ বলের জন্য। যে কোনো আকর্ষণ বল বা ইন্টারমলিকুলার ফোর্স দু রকমের হচ্ছে। একই পদার্থের অণুগুলো যে বলে আকর্ষণ করে তাকে বলা হয় সংশক্তি বা ফোর্স অফ কোহেশন, কোহেসিভ ফোর্স। ঠিক আছে, ভিন্ন পদার্থের অণুগুলো, আলাদা আলাদা পদার্থের অণুগুলো যে বলে আকর্ষণ করে, ধরো জলের অণু, ধরে নাও গ্লিসারিনের অণুকে যে বলে আকর্ষণ করবে সেটাকে বলবো আমরা আসঞ্জন বা ফোর্স অফ অ্যাডেশন, অ্যাডেসিভ ফোর্স।
ক্লিয়ার? আবার জলের অণু যদি জলের অণুকে আকর্ষণ করে, এটাকে বলবো ফোর্স অফ কোহেশন বা সংশক্তি বা সমসঞ্জন বল। সমসঞ্জন বল। ক্লিয়ার? তো এই সমসঞ্জন বল এবং আসঞ্জন বলের জন্যই তরলের মধ্যে এই সান্দ্রতা নামক ধর্মটা তৈরি হয়। বোঝা গেল? আচ্ছা, আরো কিছু উদাহরণ দিচ্ছি, সেই উদাহরণগুলোর মধ্যে দিয়ে সান্দ্রতার বিষয়টা কি আমরা রিয়েলাইজ করতে পারবো। প্যারাশুট যখন ওপর থেকে নিচে নামে তখন বায়ুর মধ্যে দিয়ে নামে। বায়ু কি এক ধরনের প্রবাহী, তাই না? এবার ধীরে ধীরে কি হয়, সেই প্যারাশুটের গতি কিন্তু কমে যায়। যখন প্যারাশুট ধীরে ধীরে নিচে নামে প্যারাশুটের গতি কিন্তু কমে যায় এবং যখন ভূপৃষ্ঠে পৌঁছায় যথেষ্ট গতি কম থাকে। এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে প্রবাহীর মধ্যে দিয়ে বায়ুর মধ্যে দিয়ে প্যারাশুট নামে এবং বায়ু উল্টো দিকে বাধা দেয়, উল্টো দিকে একটা রেজিস্ট্যান্স প্রয়োগ করে, একটা বাধা দেয়। এবং এই বাধা দেওয়ার এই ধর্মটাকে কি বলবো, সান্দ্রতা। যদি সান্দ্রতা না থাকতো বায়ুর, তাহলে প্যারাশুট যখন নিচে নামতো প্রচন্ড বেগে ভূপৃষ্ঠে আঘাত করত এবং ক্ষতি হতো, তাই না? ঠিক একই রকম ভাবে বৃষ্টির কণা, বৃষ্টির ফোঁটা যখন ওপর থেকে নিচে পড়ে, যখন ভূপৃষ্ঠে পৌঁছায় তখন বেগ যথেষ্ট কমে যায়, কারণ বায়ুর মধ্যে দিয়ে যায়। আর বায়ু কি করে, উল্টো দিকে বাধা দেয়। যেদিকে তরল যাচ্ছে, যেদিকে বৃষ্টির ফোঁটা যাচ্ছে তার উল্টো দিকে বাধা দেবে। এই বাধা দেওয়ার এই ধর্মটার নাম কি, সান্দ্রতা। যদি এই সান্দ্রতা না থাকতো বায়ু, তাহলে বৃষ্টির ফোঁটা প্রচন্ড বেগে ভূপৃষ্ঠে পৌঁছাতো, আমাদের গায়ে লাগতো। বৃষ্টি যখন আমাদের গায়ের উপর এসে পড়তো আমাদের আঘাত লাগতো, কিন্তু আমরা অনায়াসে বৃষ্টিতে ভিজতে পারি। আর বৃষ্টিতে ভেজার জন্য দায়ী কে, সান্দ্রতা। সান্দ্রতা না থাকলে আমরা কিন্তু বৃষ্টিতে ভিজতে পারতাম না। ক্লিয়ার? আচ্ছা, এইবার আরো কিছু উদাহরণ রয়েছে যেগুলো থেকে তোমরা ফিল করতে পারবে সান্দ্রতা কি, তাই না? দেখো, আমরা খেয়াল করেছি, ধরো দুটো পাত্র আছে, দুটো বোতল আছে, একটা বোতলের মধ্যে জল আছে আর একটা বোতলের মধ্যে হানি আছে, হানি, মধু। ঠিক আছে? এবার আমি এবার মুখটা যদি খুলে আমি জলটা যদি একটু যদি বোতল কাত করি, তাহলে জল ফটাফট নিচে পড়ে যাবে, তাই না? গল গল করে নিচে পড়বে, প্রচন্ড বেগে নিচে পড়ে যাবে। কিন্তু মধুর ক্ষেত্রে কি এরকম হয়? মধু ধীরে 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 যায়। অ্যাকচুয়ালি মধুর সান্দ্রতা বেশি, ফলে মধুর মধ্যে যখন গতি তৈরি হয়, যখন নিচের দিকে পড়তে শুরু করে, মধু নিজের গতিকেই বাধা দেয়। এই বাধা দেওয়ার প্রবণতা মধুর মধ্যে বেশি, তাই মধু বেশি সান্দ্র, জল কম সান্দ্র। ঠিক আছে? জল একদম দ্রুত বেগে নিচে পড়বে। তাহলে বোঝা গেল বিষয়টা। এই যে বাধা দেওয়ার প্রবণতা, তরলের প্রবাহকে, গ্যাসের প্রবাহকে গ্যাস বা তরল নিজেই বাধা দেয়। এই বাধা দেওয়ার প্রবণতাকে আমরা কি বলবো, সান্দ্রতা। এবার সান্দ্রতা কেন তৈরি হয় আমি বলে দিলাম, এটা ইন্টারমলিকুলার ফোর্সের জন্য তৈরি হয়, অর্থাৎ অণুগুলো নিজেদের মধ্যে একটা আকর্ষণ করে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস বলি, যখন কোনো তরলের মধ্যে প্রবাহ তৈরি হয় তখন আমরা ভাবতে পারি তরল বিভিন্ন স্তরে প্রবাহিত হচ্ছে, অনেকগুলো লেয়ার তৈরি হয়। ঠিক আছে? তরল যখন যায় অনেকগুলো লেয়ার, 1 2 3 4 অনেকগুলো লেয়ার তৈরি হয়। বিভিন্ন লেয়ারের মধ্যে, বিভিন্ন স্তরের মধ্যে একটা বেগের পার্থক্য থাকে, অর্থাৎ বিভিন্ন স্তর বিভিন্ন বেগে প্রবাহিত হয়। সব স্তরের বেগ এক নয়। ঠিক আছে? তাহলে স্তরগুলোর মধ্যে বেগের একটা কি থাকে, পার্থক্য থাকে। অর্থাৎ এবার সবগুলো স্তর একই দিকে যখন প্রবাহিত হচ্ছে, তাহলে একটা স্তরের সাপেক্ষে আর একটা স্তরের বেগকে কি বলবো, আপেক্ষিক বেগ বা রিলেটিভ ভেলোসিটি। আবার বলছি, একটা স্তরের সাপেক্ষে আর একটা স্তরের বেগকে কি বলবো আমরা, রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক বেগ। এবার ধীরে ধীরে এই সান্দ্রতা ধর্মের জন্য এই আপেক্ষিক বেগটা কমে যায়, তরল ধীরে ধীরে স্থির হয়, মানে এই আপেক্ষিক বেগ কমে যায়। তার মানে তরল প্রবাহিত হচ্ছে যেই দিকে, তার উল্টো দিকে যদি বল কাজ করে তাহলেই তো তরল থেমে যাবে, তরলের প্রবাহ থেমে যাবে, তাই না? ব্যাপারটা ভালো করে বুঝবে। নিউটনের সূত্র থেকে বিষয়টা আমরা বুঝতে পারবো। নিউটন কি বলেছেন, কোনো স্থির বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুটার মধ্যে গতি তৈরি হবে। এবার যেদিকে বস্তু যাচ্ছে সেই দিকে যদি বল প্রয়োগ করা হয় বস্তুর গতি বাড়বে। এবার বস্তু যেদিকে যাচ্ছে উল্টো দিকে বল প্রয়োগ করলে বস্তুর গতি কমবে। তার মানে তরল যেদিকে যাচ্ছে
তরল যেদিকে প্রবাহিত হচ্ছে বা গ্যাস যেদিকে প্রবাহিত হচ্ছে তার উল্টো দিকে যদি বল প্রযুক্ত হয় তাহলে তরলের প্রবাহটা কমে যাবে। এবং তাহলে এই শান্ত বল কোন দিকে কাজ করছে? তরল প্রবাহের বিপরীতে কাজ করছে। আপেক্ষিক বেগ কমে যাচ্ছে। কিভাবে কমে যাচ্ছে সেটা আমরা দেখব। কিন্তু একটা জিনিস স্পষ্ট হয়ে গেল, তরলের বিভিন্ন স্তরের মধ্যে বেগ বিভিন্ন হয়। আচ্ছা, বিষয়টা আমরা হয়তো রিয়েলাইজ করতে পারছি না, বিষয়টা রিয়েলাইজ করা যাক। একটা বড় পাত্র আছে, বড় পাত্রের মধ্যে জল আছে। আমি কি করলাম, বড় একটা লাঠি দিয়ে ওই জলটাকে নেড়ে দিলাম। নেড়ে দিলে তোমরা ভালো করে লক্ষ্য করবে, তারপর গুঁড়ো ছিটিয়ে দিলাম, জলের উপর গুঁড়ো ছিটিয়ে দিলাম, গুঁড়ো, কাঠের গুঁড়ো। ক্লিয়ার? এবার তোমরা খুব ভালোভাবে খেয়াল করবে, কেন্দ্রের দিকে, জলের কেন্দ্রের দিকে ওই গুঁড়োগুলোর গতি বেশি এবং যে ওয়ালটা রয়েছে পাত্রের দিকে, পাত্রের ওয়ালের দিকে গতিটা কম, গতিটা কম এবং কেন্দ্রে জোরে জোরে ঘুরছে জল। এবং কেন্দ্র থেকে যতই তুমি ওয়ালের দিকে যাবে, পাত্রের দিকে যাবে, পাত্রের ওয়ালের দিকে, ততই বেগটা কমে যাচ্ছে। তাহলে এটা, তার মানে এখান থেকে স্পষ্ট আমরা বুঝতে পারছি, তরল যখন প্রবাহিত হবে, গতিশীল হবে, তখন তরলের মধ্যে গতির একটা পার্থক্য তৈরি হবে। তাহলে আমরা এরকম ভাবতেই পারি, তরল বিভিন্ন স্তরে প্রবাহিত হচ্ছে আর বিভিন্ন স্তরের বেগ বিভিন্ন হয় এবং স্তরগুলোর মধ্যে কি থাকে? একটা আপেক্ষিক বেগ থাকে, বেগের একটা পার্থক্য থাকে। এটা কিন্তু বুঝে নিতে হবে, এটা রিয়েলাইজ করতে হবে। ক্লিয়ার? তো এইবার আমাদের ভিসকোসিটি কিভাবে তৈরি হচ্ছে এবং ভিসকোসিটিকে কিভাবে আমরা মেজার করব সেটা যদি বুঝতে হয়, তাহলে আমাদের বুঝতে হবে ভেলোসিটি প্রোফাইল। ভেলোসিটি প্রোফাইলটা কি সেটা কিন্তু আমাদের বুঝতে হবে। ক্লিয়ার? ধরো এটা একটা কঠিন সারফেস, কঠিন তল। ওকে, কঠিন তল। এই কঠিন তলের ওপর দিয়ে জল প্রবাহিত হচ্ছে বা কোনো তরল প্রবাহিত হচ্ছে বাম থেকে ডান দিকে। ক্লিয়ার? তাহলে আমরা এটা ভাবতেই পারি যে তরলের একদম এই কঠিন সারফেসের সঙ্গে, কঠিন তলের সঙ্গে সংলগ্ন তরলের একটা স্তর রয়েছে। ওকে, এটা একটা স্তর। তারপরে আর একটা স্তর রয়েছে। ওকে, তরল প্রবাহিত হচ্ছে, সবাই এই দিকেই প্রবাহিত হচ্ছে, এই দিকে প্রবাহিত হচ্ছে। তারপরে আর একটা স্তর রয়েছে। এরকম ভাবে অনেকগুলো অসংখ্য স্তর রয়েছে, এরকম আমরা ভাবতে পারি। আমি কয়েকটা স্তরই আঁকলাম। প্রত্যেকটা স্তর সামনের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু এদের বেগ আলাদা আলাদা, এদের বেগের একটা পার্থক্য রয়েছে। একদম নিচে যে স্তরটা রয়েছে, এই যে কঠিন সারফেস, এটা কঠিন সারফেস, এর সঙ্গে সংস্পর্শে একটা স্তর রয়েছে, তারপর একটা স্তর। তাহলে এটা ধরো 1 নম্বর স্তর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর। তাই যদি হয় তাহলে ধরো 1 নম্বর স্তরের যে বেগ কত হবে? প্রথম স্তর, যে স্তরটা এই কঠিন তলের সঙ্গে লেগে আছে, সেটে আছে, সেই স্তরের বেগ কত হবে? তো আমরা ধরে নিই এই স্তরের বেগ হচ্ছে 0। কেন 0? কারণ এই স্তরের এই কঠিন তলের মধ্যে প্রচুর অণু আছে, আবার তরল যে প্রবাহিত হচ্ছে বা গ্যাস যে প্রবাহিত হচ্ছে সেই গ্যাসেরও অণু আছে। এদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে, ঠিক আছে, যাকে আমরা বলি কি, এদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে, এই বলের নাম কি? আসঞ্জন। তাহলে এই অণুকে আকর্ষণ করছে নিজের দিকে, একে আকর্ষণ করছে, এরা পরস্পরকে কি করছে? আকর্ষণ করছে। ফলে যেহেতু এটা কঠিন তল, এই কঠিন তল তো স্থির থাকবেই, বোঝা গেল? কঠিন তল তো স্থির থাকবেই। এই স্থির তল একে বাধ্য করে দিচ্ছে, প্রথম যে লেয়ারটা আছে, প্রথম যে স্তরটা আছে, তরলের স্তর, একে বাধ্য করে দিচ্ছে স্থির থাকতে, আকর্ষণ বল দিয়ে আটকে রেখেছে। ফলে এই স্তরটা প্রবাহিত হতে পারছে না। ক্লিয়ার? তাহলে এদের মধ্যে কি কাজ করছে? এদের মধ্যে কাজ করছে আসঞ্জন। ওকে, আসঞ্জন কাজ করছে, অ্যাডহেসিভ ফোর্স। এইবার তার মানে এর বেগ কত? এর ভেলোসিটি কত? 0, v1। প্রথম স্তরের বেগ v1 কত? 0।
দ্বিতীয় স্তরের বেগ কত হবে? তাহলে একটু বাড়বে, v2 হবে, ধরে নাও 2 সেমি পার সেকেন্ড। ওকে, তৃতীয় স্তরের বেগ কি? আরো বাড়বে, ধরে নাও এটা v3 ইকুয়াল টু 4 সেমি পার সেকেন্ড। এবং চতুর্থ যে স্তর রয়েছে এর বেগ আরো বাড়বে, ধরে নাও 6 সেমি পার সেকেন্ড। তাহলে আমরা দেখতে পাবো, খুব ভালো করে খেয়াল করলে দেখতে পাবো যে কঠিন তল থেকে বেগ ধীরে ধীরে বাড়ছে। যত উপরের দিকে যাবে স্তরের বেগ, তরল বা প্রবাহীর স্তরের বেগ তত বাড়বে। ঠিক আছে, তাহলে এই দুটো স্তরের মধ্যে কি আছে? একটা বেগের পার্থক্য লক্ষ্য করতে পারছি আমরা। আমরা যদি এই বেগগুলোকে ভেক্টরের সাহায্যে আমরা রিপ্রেজেন্ট করি, ভেক্টরের সাহায্যে প্রকাশ করার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পাবো যে প্রথম স্তরের বেগ সব থেকে বেশি। তার মানে একটা বড় লাইন দিয়ে থেকে প্রকাশ করব প্রথম স্তর, একদম উপরে যে স্তর রয়েছে 4 নম্বর স্তর, এর বেগ সব থেকে বেশি। তাহলে এটা হচ্ছে বেগ ভেক্টর। ভেক্টরকে কি করে প্রকাশ করা হয়? একটা লাইনে অ্যারো দেওয়া হয়। লাইনের দৈর্ঘ্যটা কি বোঝাবে? ভেক্টরের মান বোঝাবে। তাহলে যেহেতু মান সব থেকে বেশি 6, তাই বড় একটা লাইন দিয়ে প্রকাশ করলাম। তারপরে কত হচ্ছে বলো? যে 3 নম্বর স্তর রয়েছে এর বেগটা কম, ছোট লাইন দিয়ে। তারপরে যে স্তর রয়েছে এর বেগটা আরো কম, তাই না? এবং 4 নম্বর যে স্তর রয়েছে এর বেগটা খুবই কম, প্রায় 0-এর কাছাকাছি। তাহলে আমি একটা বেগের পার্থক্য লক্ষ্য করতে পারছি। যত উপরের দিকে যাব বেগ তত বাড়বে। একদম ওপরে যে তলটা রয়েছে, ওপরে যে সারফেসটা রয়েছে বা ওপরে যে লেয়ারটা রয়েছে তরলের, এর বেগ সব থেকে বেশি, ম্যাক্সিমাম। এবং যত নিচে নামবে তত বেগ কমবে। তাহলে বেগের দূরত্বের সাপেক্ষে বেগের একটা পার্থক্য আমরা খেয়াল করছি, দূরত্বের সাপেক্ষে বেগের পার্থক্য। ঠিক আছে, যখন দূরত্বের সাপেক্ষে বেগের এই পার্থক্য প্রকাশ করা হবে তখন তাকে বলা হয় গতিবেগের নতিমাত্রা, ভেলোসিটি গ্রেডিয়েন্ট। ঠিক আছে, তাহলে ভেলোসিটি গ্রেডিয়েন্টটা কি একটু ভালো করে দেখি আমরা। ধরো এই দুটো স্তরের মধ্যে দূরত্ব কত? ডি, ধরে নাও ডি, ডিসটেন্স ডি। ঠিক আছে, আচ্ছা এই যে স্তরটা ছিল এই স্তরের বেগ কত ছিল বলো? v3। এই যে স্তরটা ছিল এই স্তরের বেগ কত ছিল? v2। এই যে 3 নম্বর স্তরের বেগ কত ছিল? v3। 2 নম্বর স্তরের বেগ কত ছিল? v2। এবং এদের মধ্যে ডিসটেন্স কত? d। তাহলে আপেক্ষিক বেগ কত হবে? এই 2 নম্বর স্তরের সাপেক্ষে 3 নম্বর স্তরের বেগ। ঠিক আছে, একে বলবো আপেক্ষিক বেগ। তাহলে বড় থেকে ছোটটা বাদ দিয়ে দেবো, তাই না? আপেক্ষিক বেগ ব্যাপারটা বুঝতে হবে কিন্তু। ধরো রাম শ্যাম দুজনেই দৌড়চ্ছে একই দিকে, আমি স্থির, এবার রাম শ্যাম সামনের দিকে দৌড়চ্ছে। এবার ধরো রামের বেগ বেশি, শ্যামের বেগ কম। ঠিক আছে, ধরো রামের বেগ 60 কিমি পার আওয়ার, শ্যামের বেগ 40 কিমি পার আওয়ার। এটা শ্যাম, এটা রাম। তো শ্যামের সাপেক্ষে রাম কত বেশি বেগে দৌড়চ্ছে, তাই না? তাহলে শ্যামের বেগ কত? 40, রামের বেগ কত? 60। 60 থেকে 40 বাদ দাও, তাহলে শ্যাম দেখবে শ্যামের সাপেক্ষে রাম 20। 60 থেকে 40 বাদ দিলে 20 কিমি পার বেশি বেগে সামনের দিকে এগিয়ে আছে। আবার রামের সাপেক্ষে শ্যাম কিন্তু আবার পিছিয়ে আছে 20 কিমি পার আওয়ার বেগে। ঠিক আছে, তো তাহলে আপেক্ষিক বেগ ব্যাপারটা বোঝা গেল। আপেক্ষিক বেগ কত হবে? আপেক্ষিক বেগ v ইকুয়াল টু v3 মাইনাস v2। বড় থেকে ছোটটা বাদ দিয়ে দাও, তাহলে আমি ছোটটার সাপেক্ষে বড়টার আপেক্ষিক বেগ বের করলাম, তাহলে বড় মাইনাস ছোট। ঠিক আছে, তাহলে আপেক্ষিক বেগ ব্যাপারটা বোঝা গেল। বিয়োগ করে দেবো, একই দিকে গেলে আপেক্ষিক বেগ কি করতে হয়? বিয়োগ। বড় থেকে ছোটটা বিয়োগ করে দেবো। তাহলে ডি দূরত্ব ব্যবধানের জন্য, ডি দূরত্বে যদি দুটো স্তর থাকে, দুটো সমান্তরাল স্তর থাকে, তাহলে এদের মধ্যে আপেক্ষিক বেগ কত হয়? ভি হয়। রিলেটিভ ভেলোসিটি কত হয়? ভি হয়। একক দূরত্বে থাকলে এই ভেলোসিটি কত হবে? ভি বাই ডি। তাহলে একক দূরত্বে থাকলে বেগের যে পার্থক্য তৈরি হচ্ছে, এই যে রাশিটা পেলাম আমরা, বেগ বাই ডিস্টেন্স, বেগ বাই দূরত্ব, বেগের পার্থক্য বাই দূরত্ব। ঠিক আছে, এটাকে বলা হয় গতিবেগের নতিমাত্রা, গতিবেগের নতিমাত্রা। ঠিক আছে, ভেলোসিটি গ্রেডিয়েন্ট, ইংলিশে লিখে দিচ্ছি ভেলোসিটি গ্রেডিয়েন্ট। ওকে,
ভেলোসিটি গ্রেডিয়েন্ট। আচ্ছা, এটাকে কিন্তু আমরা অবকলের সাহায্যে প্রকাশ করতে পারবো। কেমন? অবকলের সাহায্যে যদি প্রকাশ করতে হয়, ধরো অবকল দুটো স্তর আমি ভাবলাম, দুটো স্তর, এই স্তরের বেগ ধরে নাও ভি, এই স্তরের বেগ হচ্ছে সামান্য বেশি ভি প্লাস কত পরিমাণ বেশি, ডিভি পরিমাণ বেশি, সামান্য বেশি ধরো, এবং দুটো স্তর খুব কাছাকাছি আছে, খুবই কাছাকাছি, মানে এদের মধ্যে দূরত্ব খুবই অল্প, অল্প দূরত্ব বোঝানোর জন্য আমরা ডি এক্স ব্যবহার করব। ডি এক্স, দুটো স্তরের মধ্যে যদি খুব ক্ষুদ্র দূরত্বকে প্রকাশ করতে হয়, ক্ষুদ্র দূরত্বের জন্য আমরা ব্যবহার করব কি? ডি এক্স, ক্ষুদ্র দূরত্ব। এবং তাহলে বেগের পার্থক্য কি হবে? খুবই অল্প হবে। তাহলে একটা স্তরের বেগ যদি ভি হয়, আর একটা স্তরের বেগ সামান্য বেশি হবে। সামান্য কতটুকু বেশি? ডিভি পরিমাণ বেশি। তাহলে ডিএক্স দূরত্বে থাকা দুটো স্তরের মধ্যে বেগের পার্থক্য কত? ডিভি। ওকে, তাহলে একক দূরত্বে থাকলে এদের মধ্যে বেগের পার্থক্য কত হবে? ডিভি বাই ডিএক্স। তাহলে ডিভি বাই ডিএক্সটা এখানে কিন্তু গতিবেগের নতিমাত্রা, ভেলোসিটি গ্রেডিয়েন্ট। ক্লিয়ার? তো এই ভেলোসিটি গ্রেডিয়েন্টে তোমরা কিন্তু একক বের করতে পারবে, মাত্রা বের করতে পারবে কি করে? বেগের একক কি? মিটার পার সেকেন্ড। আর দূরত্বের একক কি? মিটার। তাহলে মিটার মিটার কেটে যাবে, পার সেকেন্ড হয়ে যাবে এর একক। ক্লিয়ার? সিজিএস এবং এসআই একই হবে একক। মাত্রা কি হয়ে যাবে? টি⁻⁻1। তাহলে এর একক মাত্রা তোমরা লিখে রাখো, ভেরি ইজি। আমি এগুলি করছি না, শেখাচ্ছি না। তাহলে একক দূরত্বে থাকা দুটো স্তরের মধ্যে, তরল স্তরের মধ্যে বা প্রবাহী স্তরের মধ্যে বেগের যে পার্থক্য, ঠিক আছে, তাকে আমরা কি বলবো? গতিবেগের নতিমাত্রা। তোমরা খাতায় নোট ডাউন করো। আচ্ছা, এবার আমরা ক্যালকুলেশন করব বা আমরা পরিমাপ করব যে কোনো তরল বা গ্যাসের সান্দ্রতা কিভাবে পরিমাপ করতে হয়, নির্ণয় করতে হয়। মানে কোনো তরলের সান্দ্রতা বেশি, কোনো তরলের সান্দ্রতা কম। এটা একটা উদাহরণের মাধ্যমে আমরা তখন বুঝতে পারলাম। সান্দ্রতাকে পরিমাপ করা হয় একটা ভৌত রাশির সাহায্যে। সেই ভৌত রাশিকে বলা হয় সান্দ্রতাঙ্ক বা সান্দ্রতা গুণাঙ্ক, ইংলিশে বলবো কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি। ক্লিয়ার? তাহলে যার সান্দ্রতাঙ্ক বেশি তার সান্দ্রতা বেশি, আর যার সান্দ্রতাঙ্ক কম তার সান্দ্রতা কম। সান্দ্রতা কি? তরল গতিশীল হলে তরলের এই গতির বিরুদ্ধে বাধা দেওয়ার ক্ষমতা। তাহলে কারোর বাধা দেওয়ার ক্ষমতা বেশি, কারোর বাধা দেওয়ার ক্ষমতা কম। ঠিক আছে? বিষয়টা আমরা এইভাবে ভাবতে পারি, যখন কোনো তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয়, যখন কোনো তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয়, তখন এই তার সেই প্রবাহকে বাধা দেয়, তাই না? এই বাধাকে বলা হয় রোধ বা রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্স আমরা ক্যালকুলেশন করতে পারি ওহমের সূত্র থেকে, ভি ইকুয়াল টু আইআর। ঠিক একই রকম ভাবে যখন কোনো পাইপের মধ্যে দিয়ে তরল যাবে বা কোনো নালার মধ্যে দিয়ে তরল যাবে বা গ্যাস প্রবাহিত হবে, তখন গ্যাস এই প্রবাহকে বাধা দেবে, তরল এই প্রবাহকে বাধা দেবে। এই বাধাকে আমরা কি বলবো? সান্দ্রতা। আর উল্টো দিকে যে বাধা বল কাজ করছে তাকে বলবো সান্দ্র বল, ভিসকাস ফোর্স বা ভিসকাস ড্র্যাগ। ঠিক আছে, চলো আমরা এই সান্দ্র বলটা ক্যালকুলেশন করব। ধরো, তাহলে আমি তোমাদের আগে স্পষ্ট করলাম যে তরলের বিভিন্ন স্তরের মধ্যে বেগ বিভিন্ন হয়। ধরে নাও এটা একটা স্তর আর এটা একটা স্তর। ক্লিয়ার? দুটো স্তর। আচ্ছা, এই স্তরের বেগ কত? ধরে নাও ভি। এই স্তরের বেগ কত? সামান্য বেশি, ভি প্লাস কতটা বেশি? ডিভি পরিমাণ বেশি। দুটো স্তরের মধ্যে একটা ডিস্টেন্স আছে, দূরত্ব আছে। সেই দূরত্ব কত? ধরে নাও ডিএক্স। ওকে, ডিএক্স। তাহলে ডিএক্স দূরত্বে থাকা দুটি স্তরের মধ্যে বেগের পার্থক্য কত? ডিভি। একক দূরত্বে থাকা দুটো স্তরের মধ্যে বেগের পার্থক্য কত হবে? ডিভি বাই ডিএক্স। এইবার কি হচ্ছে, যে স্তরের বেগ বেশি, এবার ফান্ডাটা কিন্তু তোমাদের বুঝতে হবে। ওপরের স্তরের নাম দিলাম আমরা এ স্তর, নিচের স্তরের নাম দিলাম আমরা বি স্তর। ঠিক আছে? এই স্তরের বেগ বেশি, তাই আচ্ছা একটা জিনিস ক্লিয়ার করি, এই স্তরে প্রচুর অণু আছে, তাই না?
এই স্তরেও কি আছে, প্রচুর অণু আছে। তো এই অণুগুলো পরস্পরকে কি করবে, আকর্ষণ করবে। এই আকর্ষণকে কি বলবো আমরা, সংশক্তি, সংশক্তি, তাই না? তো এই আকর্ষণের জন্য কি হবে, একটা বাধা তৈরি হবে। কেমন বাধা, খুব ভালো করে বুঝবে। যখন এই স্তরটা সামনের দিকে যাবে, এর তো বেগ বেশি, ও তখন নিচের স্তরকে, বি স্তরকে নিজের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। ভালো করে বুঝবে, যেহেতু এর বেগ বেশি, এই তখন কি করবে, এই বিস্তরকে, এই স্তর কি করবে, বিস্তরকে নিজের দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। কারণ এরা একে অপরকে কি করছে, আকর্ষণ করছে। একে আকর্ষণ করছে, একে আকর্ষণ করছে। ফলে যখন এ সামনের দিকে যাবে, এই আকর্ষণের জন্য এই নিচের স্তরটাও সামনের দিকে যেতে চাইবে। বোঝা গেল? আবার এ তো স্থির, এর তো বেগ কম, স্থির বললে ভুল হবে, এর বেগ কম। এ তখন কি করবে, সামনের স্তর তো, এই স্তরটা বেশি বেগে যাচ্ছে, এই বেশি বেগে যাওয়া স্তরটাকে এই কম বেগ সম্পন্ন স্তর আবার পেছন দিকে টানবে। এর যেহেতু বেগ কম, এই টানবে। ক্লিয়ার? ভালো করে ব্যাপারটা কিন্তু ফিল করতে হবে। আবার বলছি, যেহেতু এই বেশি বেগ সম্পন্ন স্তর আর এটা কম বেগ সম্পন্ন স্তর, ঠিক আছে, এই বেশি বেগ সম্পন্ন স্তর কি করবে, কম বেগ সম্পন্ন স্তরকে সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, এর বেগ বেশি। আবার কম বেগ সম্পন্ন স্তর বেশি বেগ সম্পন্ন স্তরকে পেছনের দিকে টানার চেষ্টা করবে। তাহলে বিষয়টা এরকম দাঁড়ালো যে এই বেশি বেগ সম্পন্ন স্তর কম বেগ সম্পন্ন স্তরকে সামনের দিকে, এই কম বেগ সম্পন্ন স্তরকে সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তাহলে কম বেগ সম্পন্ন স্তরের ওপর একটা বল কাজ করবে সামনের দিকে, তাই না? এই বেশি বেগ সম্পন্ন স্তর কম বেগ সম্পন্ন স্তরকে সামনের দিকে টানছে, যেহেতু এর বেগ বেশি। আবার এই কম বেগ সম্পন্ন স্তর বেশি বেগ সম্পন্ন স্তরকে, অর্থাৎ এই স্তরকে পেছনের দিকে টানার চেষ্টা করবে, যেহেতু এর বেগ কম, পেছনের দিকে টানার চেষ্টা। তাহলে এই স্তরের উপর একটা পেছনের দিকে বল কাজ করবে, সেম বল। নিউটনের থার্ড ল অনুসারে এ কি করবে, একে টানবে, আবার এও কি করবে, একে টানবে। ক্রিয়া প্রতিক্রিয়া সমান, এফ এফ। এই বলটাকে বলবো আমরা সান্দ্র বল। এই বলের জন্য কি হচ্ছে, এই বলের ফলাফলে কি হচ্ছে, দেখো এই বলটা কি হচ্ছে, অ্যাকচুয়ালি এই বলের জন্য কি হচ্ছে, এদের মধ্যে আপেক্ষিক বেগ কমিয়ে দিচ্ছে। এই বলটা কি করছে, এদের মধ্যে আপেক্ষিক বেগ কমিয়ে দিচ্ছে। যে স্তরে বেগ বেশি, এই স্তরে বেগ, এই স্তরের উপর, উপরের স্তরের উপর উল্টো দিকে বল কাজ করছে। আবার যার বেগটা কম, তার উপর সামনের দিকে বল ক্রিয়াশীল হচ্ছে। ফলে অ্যাজ এ হোল এদের মধ্যে যে আপেক্ষিক বেগ সেটা কমে যাচ্ছে। উদাহরণ দিই, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। ধরে নাও যে বেশি বেগ সম্পন্ন স্তরের বেগ হচ্ছে 10 সেমি পার সেকেন্ড, আর কম বেগ সম্পন্ন স্তরের বেগ হলো ধরে নাও 4 সেমি পার সেকেন্ড। ওকে, তাহলে এই বিস্তর এই স্তরকে পেছনের দিকে টানছে, পেছনের দিকে টানলে এর বেগ কমে যাবে। এর বেগ কমে কত হলো, ধরে নাও 8 হলো। আবার এই বেশি বেগ সম্পন্ন স্তর কম বেগ সম্পন্ন স্তরকে সামনের দিকে পুশ করবে, বল প্রয়োগ করবে, ফলে এর বেগটা কম বেগ সম্পন্ন স্তরের বেগ কিছুটা বাড়বে, বেড়ে কত হলো, ধরে নাও 6। এবার আমি কি বললাম, আমি বললাম যে আপেক্ষিক বেগ কি হচ্ছে, এই বলের জন্য কমে যাচ্ছে। কেমন করে, প্রথমে আপেক্ষিক বেগ কত ছিল, বাদ দিয়ে দেবো আমরা, 10 থেকে 4 বাদ দিব, কত হবে, 10 থেকে 4 বাদ দিলে 10 - 4 কত হবে, 6। তাহলে প্রথমে যখন এর বেগ ছিল 10, এর বেগ ছিল 4, তখন আপেক্ষিক বেগ ছিল কত, 6। এবার যখন এটা হলো, নতুন একটা বেগ পেলো, তখন আপেক্ষিক বেগ কত হবে, 8 - 6 কত হবে, 2। তাহলে দেখো আপেক্ষিক বেগ কমলো না বাড়লো, প্রথমে 6, পরে কত হলো, 2 হলো। তাহলে এই বলের জন্য আপেক্ষিক বেগটা কমে যাচ্ছে, তাই না? তাহলে এই বলটাকে আমরা কি বলবো, যে কোনো একটা বলকে কি বলবো আমরা, সান্দ্র বল, ভিসকাস ফোর্স বা ভিসকাস ড্র্যাগ। ড্র্যাগ মানে টানা, ঠিক আছে। এই বি কি করছে, এ কে টানছে, এ কি করছে, বি কে টানছে নিজের দিকে, সবাইকে প্রত্যেককে টানছে উল্টো দিকে, ঠিক আছে। তাহলে এটাকে বলবো সান্দ্রতা বা সান্দ্র বল বা ভিসকাস ফোর্স। ক্লিয়ার? তো এটা কিসের উপর ডিপেন্ড করবে, এটা ডিপেন্ড করবে এই দুটো স্তরের মধ্যে দূরত্বের উপর। দূরত্ব যত বাড়বে, বুঝতে পারছো, দূরত্ব যত বাড়বে, তাহলে এই বলটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করবে সেটা দেখা যাক।
এই বলটা প্রথমে নির্ভর করবে, দেখো এই ভিসকাস ফোর্স এস, এটা নির্ভর করবে এরা কতটা জায়গা জুড়ে আছে, কতটা জায়গা জুড়ে আছে। ঠিক আছে, ধরো এটা একটা স্তর, এটা একটা স্তর, তাহলে এরা সেটে আছে বা এদের মধ্যে একটা আকর্ষণ কাজ করছে। ইমাজিন করার চেষ্টা করো, আকর্ষণ কাজ করছে এবং অনেকটা জায়গা জুড়ে আছে, ফলে এখানে প্রচুর অণু আছে, অণু আছে, প্রত্যেকটা অণুকে কি করছে, আকর্ষণ করছে এবং একটা বেশি বেগে যাচ্ছে, একটা কম বেগে যাচ্ছে, ফলে এদের মধ্যে একটা বল কাজ করছে। ঠিক আছে, তাহলে এই জায়গাটা যত বড় হবে, এই ক্ষেত্রফল যত বড় হবে, ওকে, তাহলে অণুর সংখ্যা তত বেশি হবে, আকর্ষণ তত তীব্র হবে, আকর্ষণ তীব্র হলে কি হবে, ভিসকাস ফোর্সটা কি বেড়ে যাবে, সান্দ্র বল বেড়ে যাবে। তাই আমরা বলতে পারি ক্ষেত্রফল বৃদ্ধি পেলে প্রত্যেকটা তলের ক্ষেত্রফল ধরে নাও এ, ক্ষেত্রফল কত এ, প্রত্যেকটা তলের ক্ষেত্রফল কত এ, এ ফর এরিয়া, ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফলের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এটা সমানুপাতিক। 1 নম্বর, যে স্তর তরল বা প্রবাহিত যে স্তর আছে, স্তরের ক্ষেত্রফলের সঙ্গে এই সান্দ্র বল সমানুপাতিক হবে। বোঝা গেল? আবার বলছি, ধরো এটা একটা স্তর, এটা একটা স্তর, এই দুটো স্তর এর মধ্যে একটা আপেক্ষিক বেগ আছে, এই দুটো স্তর পরস্পরকে কিন্তু একটা সংশক্তি বলের দ্বারা আকর্ষণ করছে। এবার এই স্তরের যদি ক্ষেত্রফল বেড়ে যায়, দুটো আঙ্গুল দিলাম, ক্ষেত্রফল বেড়ে গেল, 3টা ক্ষেত্রফল বেড়ে গেল, 4টা ক্ষেত্রফল অনেকটা বেড়ে গেল। ক্ষেত্রফল বেড়ে গেলে কি হবে, অণুর সংখ্যা বাড়বে, অণুর সংখ্যা বাড়লে কি আকর্ষণ তীব্র হবে, আকর্ষণ তীব্র হলে বলের মানটা বেড়ে যাবে। তাহলে যত ক্ষেত্রফল বাড়বে বল তত বৃদ্ধি পাবে, ক্ষেত্রফল যত বাড়বে বল তত বাড়বে, তাই ক্ষেত্রফলের সঙ্গে সান্দ্র বল কি সমানুপাতিক। ক্লিয়ার? তাহলে একটা জিনিস আমরা বুঝে গেলাম। সেকেন্ড আমরা বুঝবো, দেখো এর সান্দ্র বল ডিপেন্ড করবে এদের আপেক্ষিক বেগের উপর। আপেক্ষিক বেগের উপর নির্ভর করবে। আপেক্ষিক বেগ যত বেশি হবে সান্দ্র বল তত বেশি হবে। ফিল করো, আপেক্ষিক বেগ দুটো স্তরের মধ্যে, দুটো সমান্তর স্তরের মধ্যে আপেক্ষিক বেগ যত বাড়বে সান্দ্র বলের মান বা বাধা বলের মান তত বাড়বে। বোঝা যাচ্ছে না বিষয়টা? আচ্ছা, আমি একটা উদাহরণ দিই, এই উদাহরণের মাধ্যমে তোমরা ফিল করতে পারবে। আমরা অনেকেই খেয়াল করেছি, ধরো আমরা জলের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি, ঠিক আছে, হেঁটে যাচ্ছি, এবার জোরে তো হাঁটতে পারবো না, জল কিন্তু আমাদের বাধা দেয়। যদি আমরা দৌড়াতে শুরু করি দেখবে আমরা যেন বেশি আটকে যাচ্ছি, আমাদের বাধা যেন আরো বেশি, আমাদের গতি যেন বেশি বাধা পাচ্ছে, এরকম মনে হয়। বা আরেকটা জিনিস, ধরো তুমি বাইক চালাচ্ছ, ধীরে ধীরে চালাচ্ছ, বায়ু তোমাকে কিন্তু বাধা দেবে। যখন তুমি সামনের দিকে যাবে বায়ু তোমাকে পেছনের দিকে বাধা দেবে। এটা সান্দ্র বলের জন্য হচ্ছে, কারণ তুমি যখন যাচ্ছ তুমি তোমার সাথে কিছু বায়ুকে নিয়ে চলে যাচ্ছ, ফলে বায়ুর মধ্যে একটা আপেক্ষিক বেগ তৈরি হয়ে যাচ্ছে, বায়ুর বিভিন্ন স্তরের মধ্যে একটা আপেক্ষিক বেগ তৈরি হয়ে যাচ্ছে, ফলে সেই আপেক্ষিক বেগের জন্য আমাকে পেছনের দিকে একটা বাধা অনুভব করতে হচ্ছে। তাহলে যখন বাইক চালিয়ে আমরা যাব, বায়ু তখন আমাদের পেছনের দিকে একটা বাধা দিচ্ছে, ঠিক আছে। বা যখন প্রচন্ড জোরে চালাবো তখন দেখবে মনে হবে বায়ু আরো বেশি বাধা দিচ্ছে, এটা ফিল করতে পারবে, ঠিক আছে। তার মানে যখন বেশি জোরে যাব বেগ তো বেড়ে গেল, বেগ বেড়ে যাওয়ার জন্য কি বাধার পরিমাণটাও বেড়ে গেল, এয়ার রেজিস্ট্যান্স, বায়ুর বাধা বেড়ে গেল। তাহলে বেগ বাড়লে আপেক্ষিক বেগ বেড়ে যায়, স্তরগুলোর মধ্যে কি বাড়ে, আপেক্ষিক বেগ বাড়ে, আর আপেক্ষিক বেগ বাড়লে কি হবে, সান্দ্রতা বেড়ে যাবে, মানে সান্দ্র বল বেড়ে যাবে, ঠিক আছে। তাহলে সান্দ্র বল কার উপর ডিপেন্ড করছে, দুটো স্তরের আপেক্ষিক বেগের সমানুপাতিক তার উপর ডিপেন্ড করছে। এবার চলে আসি 3 নম্বর, এই সান্দ্র বল আবার দূরত্বের ব্যস্তানুপাতিক। এদের মধ্যে দূরত্ব যত বাড়বে সান্দ্র বলের মান তত কমে যাবে, দূরত্ব বাড়ছে সান্দ্র বল কমছে, ব্যস্তানুপাতিক বিপরীত সম্পর্ক। তাহলে দূরত্বের ব্যস্তানুপাতিক, দূরত্বকে আমরা কি দিয়ে লিখেছি, ডিএক্স দিয়ে লিখেছি, ওকে। তাহলে এই হচ্ছে সান্দ্র বল 3টে বিষয়ের উপর নির্ভর করছে, এই যে 3টে বিষয়ের উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। তো এই বিষয়টা উত্থাপন করেছিলেন আমাদের সামনে স্যার আইজ্যাক নিউটন, তিনি এই ক্যালকুলেশনটা করেছিলেন। তাহলে আমরা যদি সবগুলোকে কম্বাইন করি তাহলে আমরা কি পাবো, এফ প্রপোর্শনাল টু এ পাবো, উপরে কি আছে ডিভি আছে, নিচে কি আছে ডিএক্স আছে। এই ডিভি বাই
ডিএক্স, এটা কি বলবো আমরা? গতিবেগের নতিমাত্রা, ভেলোসিটি গ্রেডিয়েন্ট, তাই না? তাই আমরা ডিরেক্ট এটাও বলতে পারি, বইয়ে এভাবেই লেখা আছে যে শান্ত বল স্তরের ক্ষেত্রফলের উপর নির্ভরশীল, ক্ষেত্রফলের সমানুপাতিক এবং গতিবেগের নতিমাত্রার সমানুপাতিক। আমার তিনটে পার্টে আমি বিভক্ত করেছি, তো আমি দুটো পার্টেও করতে পারতাম, আমি ডিরেক্ট এটার সাথেও সম্পর্ক দেখাতে পারতাম যে শান্ত বল গতিবেগের নতিমাত্রার সমানুপাতিক, গতিবেগের নতিমাত্রা যত বাড়বে শান্ত বলের মান তত বেড়ে যাবে, ঠিক আছে? ক্ষেত্রফল যত বাড়বে শান্ত বলের মান তত বৃদ্ধি পাবে। আচ্ছা, এবার এর দূরত্বের ব্যস্তানুপাতিক কেন? ভালো করে বোঝো। দুটো স্তর কাছাকাছি যদি থাকে তাহলে এদের মধ্যে আকর্ষণটা কি হবে? প্রবল হবে। ফলে আকর্ষণ প্রবল হলে বলের পরিমাণটা বেড়ে যাবে। যদি দূরে থাকে আকর্ষণ কমে যাচ্ছে, বলের পরিমাণটা কি হচ্ছে? কমে যাচ্ছে, তাই না? দূরত্ব বাড়লে বলের পরিমাণটা কি হবে? কমবে। তাই দূরত্বের ব্যস্তানুপাতিক। ওকে, আচ্ছা, এইবার মেইন জিনিসে আসবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এর প্রপোর্শনালটা আমি এটাও বলতে পারি কিন্তু ডিরেক্ট, এই দুটোকে কম্বাইন করে আমরা এটা বলতে পারি যে সান্দ্র বল প্রপোর্শনাল টু ডিভি বাই ডিএক্স, অর্থাৎ সান্দ্র বল গতিবেগের নতিমাত্রার সমানুপাতিক। আচ্ছা, এই লাইন থেকে আসি এবার আমরা এই সমানুপাতিক চিহ্নটাকে আমরা তুলে দেব। তুললে তোমরা সবাই জানো এটাকে তুললে একটা আমাদের কনস্ট্যান্ট আনতে হয় যাকে বলা হয় সমানুপাতিক ধ্রুবক। এই ধ্রুবক হিসেবে আমরা ইটা আনবো, ইটা, ঠিক আছে? এন এর মতোই, কিন্তু এল এসটা কি হবে? বড় হবে, ইটা এ ডিভি ডিএক্স, তাই না? তাহলে আমরা একটা সান্দ্র বলের ইকুয়েশন পেয়ে গেলাম যে সান্দ্র বল এফ, এফটা কি? সান্দ্র বল, আমি লিখছি এফ হচ্ছে সান্দ্র বল, ইংলিশে বলবো ভিসকাস ফোর্স বা ভিসকাস ড্র্যাগ। ওকে, ভিসকাস ড্র্যাগ বা ভিসকাস ফোর্স এফ। আচ্ছা, সান্দ্র বলের ফর্মুলা হচ্ছে ইটা এ ডিভি ডিএক্স। আচ্ছা, তুমি ডিভির পরিবর্তে ভি ব্যবহার করতে পারো, ভি বাই ডি ব্যবহার করতে পারো, ভি বাই ডি। ভি হচ্ছে দুটো স্তরের মধ্যে বেগের পার্থক্য, আর ডিটা হচ্ছে দুটো স্তরের মধ্যে দূরত্ব। ক্লিয়ার? এই হচ্ছে ব্যাপার। এবার আমরা ফোকাস করব এই জিনিসটার উপর। এটার একটা স্পেশাল নাম দেওয়া হলো, এটা অ্যাকচুয়ালি এর সাধারণ নাম হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, কিন্তু বিভিন্ন অধ্যায়ে গিয়ে এই সমানুপাতিক যে ধ্রুবক রয়েছে এর একটা স্পেশাল নাম দেওয়া হয়। এখানে আমরা এর স্পেশাল নাম দিলাম সান্দ্রতাঙ্ক, কোএফিসিয়েন্ট অফ ভিসকসিটি, সান্দ্রতাঙ্ক বা সান্দ্রতা গুণাঙ্ক। এবং এর সাহায্যে আমরা তরলের সান্দ্রতা পরিমাপ করব। কোন তরলের সান্দ্রতা কত বেশি বা কত কম আমরা এর সাহায্যে জানতে পারবো। এর মান বেশি মানে সান্দ্রতা বেশি, এর মান কম মানে সান্দ্রতা কম, সান্দ্রতাঙ্কের মান বেশি মানে সান্দ্রতা বেশি, সান্দ্রতাঙ্কের মান কম মানে সান্দ্রতা কম। যেমন জলের ইটা কম, আবার হানি বা মধু বা গ্লিসারিনের ইটার মান বেশি, তাহলে গ্লিসারিন বেশি সান্দ্রতা বেশি মানে সান্দ্রতাঙ্ক কি হবে? বেশি হবে। ক্লিয়ার? তো বুঝতে পারছি আমরা যে এফ কি হবে? এই সান্দ্রতাঙ্কের সমানুপাতিক। সান্দ্রতা যত বেশি হবে সান্দ্র বল তত বেশি হবে, বাধা বল তত বেশি হবে। যেমন মধুর ক্ষেত্রে, মধু যখন গতিশীল হয় চট করে গতিশীল হতে পারে না। তুমি একটা তলের উপর না জলকেও ঢেলে দাও আর মধুকেও ঢেলে দাও, জল চট করে চলে যাবে, মধু কিন্তু অত দ্রুত যাবে না। মধুর সান্দ্রতাঙ্ক বেশি, তাই মধুর মধ্যে বাধা বেশি, বিভিন্ন স্তরের মধ্যে বাধা বেশি মানে সান্দ্র বল বেশি, ফলে গতিটা কি হবে? অবরুদ্ধ হয়ে যাবে। ঠিক আছে? তো এই হচ্ছে আমরা একটা ইকুয়েশন পেয়ে গেলাম। এইবার সান্দ্র বল বিষয়টা বুঝলাম, সান্দ্র বল কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেটা বুঝলাম। এবার আমরা এটাকে এক্সপ্লেন করব। ওকে, আমরা ইটাকে এক্সপ্লেন করব, মানে ইটা নিয়ে একটু কাজ করব। এফ ইকুয়াল টু সান্দ্র বল ইকুয়াল টু ইটা এ ডিভি ডিএক্স। তাহলে ইটাকে কি বলবো আমরা? সান্দ্রতাঙ্ক, ইংলিশে বলবো কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি।
যদি শুধু ভিসকোসিটি, কখনো কখনো এটাকে শুধুমাত্র ভিসকোসিটি বলা হয়। ওকে, কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি। আচ্ছা, এর একটা সংজ্ঞা দরকার, এর পরিচয় দরকার। সান্দ্রতাঙ্ক কি, অ্যাকচুয়ালি কি, বাস্তবে কি বোঝাচ্ছে, একটা পরিচয় দরকার। আর পরিচয় লুকিয়ে থাকে সংজ্ঞার মধ্যে, ঠিক আছে? তাই সংজ্ঞা একটা দিতে হবে। দেখো, যদি এ 1 হয়, যদি ডিভি ডিএক্স 1 হয়, গতিবেগের নতিমাত্রা 1 হয়, তাহলে কি হচ্ছে আলটিমেটলি? তাহলে এফ ইকুয়াল টু ইটা হয়ে যাচ্ছে। এফ ইকুয়াল টু কি হচ্ছে? ইটা হচ্ছে। তোমার ক্লিয়ার, বুঝতে পারছো? তার মানে সান্দ্রতাঙ্ক হলো কিছু পরিমাণ বল, সান্দ্র বল, কিছু পরিমাণ সান্দ্র বল। ক্লিয়ার? কত পরিমাণ বল সেটা আমরা বুঝবো। যদি দুটো তরল স্তরের মধ্যে, দুটো তরল স্তরের প্রত্যেকের ক্ষেত্রফল একক হয়, কত? একক। এবং তাদের মধ্যে যদি গতিবেগের নতিমাত্রা কত হয়? একক হয়। তাহলে এই দুটো স্তরের মধ্যে যে সান্দ্র বল কাজ করে, যে সান্দ্র বল ক্রিয়াশীল হয়, সেই সান্দ্র বলকেই বলবো আমরা সান্দ্রতাঙ্ক। তাহলে সান্দ্রতাঙ্ক কিছু পরিমাণ বাধা বল, তাই না? আমরা ফিক্স করে দিলাম কত পরিমাণ বাধা বল, সেটা ফিক্স করলাম আমরা এই দুটোর সাহায্যে। এইবার তাহলে আবার বলছি, একক ক্ষেত্রফল যুক্ত দুটো সমান্তরাল তরল স্তরের মধ্যে একক গতিবেগের নতিমাত্রা, একক গতিবেগের নতিমাত্রা যে একক বজায় রাখতে যে সান্দ্র বলের প্রয়োজন বা যে বলের প্রয়োজন তাকেই বলা হয় সান্দ্রতাঙ্ক। ঠিক আছে? অনেকভাবে বলা হয় সংজ্ঞাটাকে। আবার এটা বলা যেতে পারে, একক ক্ষেত্রফল যুক্ত দুটি স্তরের মধ্যে দূরত্ব একক হলে এবং এদের মধ্যে আপেক্ষিক বেগ, মানে দুটোকে আলাদা আলাদা করে দিলাম, আপেক্ষিক বেগ একক হলে, দূরত্ব একক হলে এদের মধ্যে যে সান্দ্রবল ক্রিয়াশীল হয় তাকে বলা হয় সান্দ্রতাঙ্ক। ঠিক আছে? তাহলে সান্দ্রতাঙ্ক ব্যাপারটা বোঝা গেল, তোমরা নোট ডাউন করো। এবার আমরা এই সান্দ্রতাঙ্কের একক আর মাত্রা নিয়ে কথা বলবো। তাহলে ইটা আমরা বের করি, ইটা ইকুয়াল টু, দেখো ডিএক্স এদিকে আনো, এফ তো রয়েছেই, উপরে ডিএক্স চলে যাবে, নিচে কি আসবে? এ আসবে, আর ডিভিটা নিচে আসবে। তোমরা নিজেরা এটা করতে পারবে। চলো এবার আমরা প্রথমে মাত্রা নিয়ে কথা বলি, মাত্রা বের করি। তাহলে প্রথমে আমরা বের করছি মাত্রা, ডাইমেনশন। তাহলে ইটার ডাইমেনশন কি হবে? দেখো, ফোর্সের ডাইমেনশন কি লিখবো আমরা? ml T⁻² লিখে দিলাম। dx মানে দূরত্ব, দূরত্বের ডাইমেনশন কি হয়? l। a মানে ক্ষেত্রফল, ক্ষেত্রফলের ডাইমেনশন l²। dv হচ্ছে বেগ, বেগের পার্থক্য বা বেগ, আপেক্ষিক বেগ, বেগের ডাইমেনশন কি হবে? l T⁻⁻1। এবার আমরা হালকা কাটাকাটি করব, আমরা দেখবো এখানে al দুটো l আর নিচের দুটো l কেটে যাবে। ক্লিয়ার? আচ্ছা, আর কিছু কাটবে, আর কিছু এটা কাটবে একটা, তার আলটিমেটলি উপরে m থাকছে, m। এই টি এর সঙ্গে টি একটা কাটবে, l উপরে চলে যাবে, এখানকার lটা উপরে চলে যাবে, l⁻⁻1 হয়ে যাবে। তোমরা একটু ক্যালকুলেশন করবে এটা ঠিকঠাক হচ্ছে কিনা দেখো, এবং এখানে একটা কাটবে টি, তাহলে T⁻⁻1 হয়ে গেল। তো এই হচ্ছে মাত্রা। আচ্ছা, মাত্রা থেকেও আমরা একক বের করতে পারবো। কি করে বের করব? দেখো, আমরা যদি এসআই একক বের করতে চাই মাত্রা থেকে, এসআই একক মাত্রা থেকে, তাহলে এই ভরের জায়গায় কি লিখবো? কেজি। দৈর্ঘ্যের জায়গায় কি লিখবো? মিটার, মিটার⁻⁻1। এবং টাইমের জায়গায় সেকেন্ড লিখবো, সেকেন্ড⁻⁻1। তাহলে কেজি পার মিটার পার সেকেন্ড। তাহলে সান্দ্রতাঙ্কের একক হলো একটা কি? কেজি পার মিটার পার সেকেন্ড। আবার আরো একটা একক রয়েছে সিজিএস একক, সিজিএস একক। তাহলে কেজির জায়গায় লিখবো গ্রাম পার সেমি পার সেকেন্ড, গ্রাম পার সেমি পার সেকেন্ড। ঠিক আছে? একক হয়ে গেল। আচ্ছা, আরো কিছু একক আছে, সেগুলো নিয়ে আমরা কথা বলি। দেখো, ইটার একক, প্রথমে আমরা আসছি সিজিএস এককে। ওকে, সিজিএস একক নিয়ে কথা বলি। বলের একক কি? ডাইন, তাই না? আমরা ডাইন বসালাম, DYNU।
দূরত্ব একক কি সেন্টিমিটার বসালাম, ডিভাইডেড বাই ক্ষেত্রফলের একক কি বর্গ সেমি স্কোয়ার, আর বেগের একক কি সেমি পার সেকেন্ড। এরকমই একটা কিছু আসলো। তাহলে আলটিমেটলি সেমি একটা কেটে যাবে, এটা উপরে চলে যাবে, তাহলে এটা কি আসছে ডাইন, ক্লিয়ার, পার সেমি স্কোয়ার, আর পার সেকেন্ড উপরে চলে গেলে সেকেন্ড হয়ে যাবে, ডাইন সেকেন্ড পার সেমি স্কোয়ার। এই এককটার একটা নাম রাখা হলো, বড় একটা একক তো, এর একটা নাম রাখা হলো, এর নাম রাখা হলো পয়েজ, POIAC, ক্যাপিটাল P, পয়েজ। অ্যাকচুয়ালি এই বিষয়টার উপর, এই সান্দ্রতাঙ্ক, এই বিষয়টার উপর কাজ করেছিলেন বিজ্ঞানী, বেশ অবদান ছিল তার, বিজ্ঞানী পয়সেলি, খুব বিটঘুটে নাম পয়সেলি, এবং বানানটাও খুব অদ্ভুত। এই যে দেখতে পাচ্ছ এর উচ্চারণ কিন্তু বিভিন্ন বইয়ে বিভিন্ন দেওয়া আছে। কোনো বইয়ে লেখা আছে পোয়াজে, ঠিক আছে, কোনো বইয়ে লেখা আছে পয়জেলি, কোনো বইয়ে লেখা আছে পয়সেলি, ঠিক আছে, কোনো বইয়ে লেখা আছে পয়জেউলি। তো এর যেহেতু উনি ফরাসি বিজ্ঞানী ছিলেন, তো ফরাসি দেশের উচ্চারণ আমাদের মাথায় ঢুকবে না, তো কোনো একটা বললেই সঠিক, পয়সেলি বলো, পয়জিউলি বলো, পোয়াজে বলো, সবই সঠিক, ঠিক আছে। তো উনি কাজ করেছিলেন, উনার দেখো এই পর্যন্ত পয়েজ, ঠিক আছে, এই পর্যন্ত নিয়ে একটা একক তৈরি করা হলো, সেই সিজিএস এককটার নাম রাখা হলো কি পয়েজ। ওকে, আচ্ছা, এবার আমরা চলে আসি এসআই একক নিয়ে। এসআই একক নিয়ে কথা বলবো আমরা। প্রথমে ডাইনে, তাহলে এখানে ডাইনের জায়গায় কি হবে নিউটন, সেমির জায়গায় হয়ে যাবে মিটার, সেকেন্ডের জায়গায় সেকেন্ড থাকবে। ওকে, তো অনেকে এই এককটার নাম রাখতে বললেন পয়সেলি, অনেকে রাখতে বললেন, তাই এই এককের নাম কি রাখতে বললেন পয়সেলি, পয়সেলিকে আমরা PL দিয়ে লিখবো পয়সেলি। তবে মাথায় রাখবে একটা নাম থেকে দুটো একক, একটা সিজিএস একক পয়েজ, একটা এসআই একক, একই নাম থেকে পয়সেলি, তো এটাকে মান্যতা দেওয়া হয়নি, পয়সেলি এসআই এককটাকে মান্যতা দেওয়া হয়নি, তো তবুও অনেক বইয়ে লেখা থাকে, তো আমি বললাম তোমাদের। তো যাই হোক, পয়সেলি বলা হয়, এটাকে কি বলা হয় পয়সেলি। ওকে, আমি লিখে দিচ্ছি পয়সেলি, মানে এইটা পুরোটাই, পয়সেলি বলো, পয়জিউলি বলো, যা ইচ্ছা বলো, অসুবিধা নেই। এবার দেখো এই জায়গাটা দেখো, নিউটন পার মিটার স্কোয়ার, নিউটন পার মিটার স্কোয়ার মানে পাস্কেল, জানো তো, নিউটন পার মিটার স্কোয়ার মানে কি পাস্কাল, তাহলে আমি এই এতটুকুর পরিবর্তে কি ব্যবহার করলাম পাস্কাল PA ইনটু সেকেন্ড। তাহলে এসআই একক কিন্তু পয়সেলিও বলতে পারবে, আবার এটাও বলতে পারবে, পাস্কাল সেকেন্ডও বলতে পারবে, পাস্কাল সেকেন্ড, ক্লিয়ার। তাহলে এসআই একক কি, সান্দ্রতাঙ্কের এসআই একক কি পয়সেলি বা পাস্কাল সেকেন্ড, দুটোই বলছি আমি, কিন্তু আরো একটা একক আছে ডেকাপয়েজও হয়, একটু পরে আমি তোমাদের দেখাবো এটা ইকুয়াল টু কি হয় ডেকাপয়েজ হতে পারে। তো চলো আমি এবার সেটা নিয়ে একটু বলি। তাহলে একক মোটামুটি আমাদের হয়ে গেল, তাই না? এবার আমি এসআই একক এবং সিজিএস এককের মধ্যে সম্পর্ক বের করে দেখাবো তোমাদের। সম্পর্ক, হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন এসআই অ্যান্ড সিজিএস ইউনিট। দেখো পাস্কাল সেকেন্ড হচ্ছে এসআই একক কি পাস্কাল সেকেন্ড, তাই না? পাস্কাল ইনটু সেকেন্ড, 1 পাস্কাল সেকেন্ড মানে কত পয়েজ সেটা বের করব, কত পয়েজ সেটা বের করব। চলো বের করি। দেখো 1 পাস্কাল সেকেন্ড ইকুয়াল টু, এবার এটাকে ভেঙে দাও, 1 পাস্কাল সেকেন্ড মানে 1 মিটার, 1 নিউটন ইন্টু মিটার টু দি পাওয়ার -2 ইন্টু সেকেন্ড। ওকে, ইকুয়াল টু, এটাকে আমি মুছে দিচ্ছি, ইকুয়াল টু নিউটনকে আমরা ডাইন করব, ডাইন 1 নিউটন মানে কত ডাইন 10 টু দি পাওয়ার 5 ডাইন। মিটার 1 মিটার মানে কত সেমি 100 সেন্টিমিটার, কিন্তু মাথায় কত হচ্ছে 2 দিয়ে দেবো, আর সেকেন্ড তো সেকেন্ডই থাকবে। আমরা এসআই থেকে সিজিএসে যাচ্ছি, তাহলে নিউটনকে কি করলাম বলো ডাইন করলাম,
নিউটনকে কি করলাম, ডাইন করলাম, পাশে লিখে দিচ্ছি ডাইন। মিটারকে কি করলাম, সেকেন্ড সেমি করলাম। মিটার যেমন আছে, যে ফর্মে থাকে আছে সেই ফর্মেই কিন্তু রাখতে হবে। মিটার টু দি পাওয়ার -2, সেমি টু দি পাওয়ার -2, আর পাশে কি আছে, সেকেন্ড। সেকেন্ডটাকে কিছু করতে হলো না, বাস। এটা মানে কি, এটা মানে তো পয়েস, এটা মানে দেখো পয়েস, এই পুরো জিনিসটা মানে পয়েস। তো এই ক্যালকুলেশনটা আমাদের করতে হবে 10 টু দি পাওয়ার 5 ইন্টু এটা কত হয়ে যাবে দেখো, এটা 10 স্কোয়ার। 100 মানে কত, 10 স্কোয়ার, আর পাওয়ারে কত আছে -2। 100 মানে 10 স্কোয়ার পাওয়ারে 2, 2 দুগুণ কত 4, তাই 10 টু দি পাওয়ার মাইনাস কত হয়ে যাবে 4, তাহলে ইন্টু কত হয়ে যাবে 10 টু দি পাওয়ার -4। ঠিক আছে, আলটিমেটলি এটা কত হলো, এটার জায়গায় লিখবো পয়েস, এটা হয়ে যাবে 10 পয়েস। তাহলে 1 পাস্কেল সেকেন্ড ইকুয়াল টু কি আসলো, 10 পয়েস। ঠিক আছে, এটাকে অনেক সময় না এই পাস্কাল সেকেন্ডটাকে ডেকা পয়েসও বলা হয়। 1 ডেকা পয়েস, ডেকা পয়েস। ঠিক আছে, 1 ডেকা পয়েস মানে হচ্ছে 10 পয়েস, 10 পয়েস। ডেকা পয়েস কেন বলা হচ্ছে দেখো, 1 ডেকামিটার, ঠিক আছে, ডেকামি বা ডেমি, 1 ডেকামিটার ইকুয়াল টু 10 মিটার না, 10 মিটার। তাহলে 10 পয়েসে 1 ডেকা পয়েস। আমি যদি এটাকে মিটারটাকে, আমরা মিটারটাকে যদি বেস ধরি, তাহলে মিটারকে 10 দিয়ে গুণ করলে কি বলবো, যা হবে তাকে বলবো 1 ডেকা মিটার। একই রকম পয়েসটাকে যদি বেস ধরি আমরা, তাহলে পয়েসকে 10 দিয়ে গুণ করলে কি বলবো আমরা, 10 দিয়ে গুণ করলে যা হবে সেটাকে বলবো ডেকা পয়েস। তাই অনেক সময় পাস্কাল সেকেন্ডকে কি বলা হয়, ডেকা পয়েস। তাহলে মাথায় রাখবে এসআই একক, এসআই একক হচ্ছে পাস্কাল সেকেন্ড বা ডেকা পয়েস বা পয়সেমি। ঠিক আছে, আচ্ছা চলো তাহলে একক নিয়ে কথা বলা হয়ে গেল। একক কি জিনিস বুঝলাম, সান্দ্রতা কি জিনিস সেটাও বুঝলাম, সান্দ্রতাঙ্ক কি জিনিস সেটা খুব ভালো করে বুঝলাম আমরা, তাই না। সান্দ্রতাঙ্কের জন্য কি হচ্ছে, তরল স্তরের মধ্যে আপেক্ষিক বেগ কমে যাচ্ছে। এইবার এই যে সমীকরণটা আমরা বের করেছি, F ইকুয়াল টু ইটা এ ডিভি ডিএক্স, এই সমীকরণ দিয়েছিলেন বিজ্ঞানী আইজ্যাক নিউটন। তাই এই সমীকরণকে নিউটনের সান্দ্রতার সমীকরণ বলা হয়। ঠিক আছে, নিউটনস ফর্মুলা অফ ভিসকোসিটি। ঠিক আছে, নিউটনের সমীকরণ বলা হয়, সান্দ্রতার সমীকরণ বলা হয়, মাথায় রাখবে। তো এই সমীকরণ দেখা যাচ্ছে কোনো কোনো তরল মেনে চলে, কোনো কোনো তরল মেনে চলে না। যারা মেনে চলে তারা নিউটনের পক্ষে, এবং তাদেরকে বলা হয় নিউটনীয় তরল বা নিউটোনিয়ান ফ্লুইড। ঠিক আছে, আর যারা মেনে চলে না, নিউটনের পক্ষে নয় বিপক্ষে, তাদেরকে বলবো আমরা নন নিউটোনিয়ান ফ্লুইড। ঠিক আছে, অনিউটনীয় তরল। তাহলে আমরা দেখতে পাচ্ছি তরল দুই প্রকার এই সমীকরণের বেসিসে। তরল অ্যাকচুয়ালি প্রবাহী বললে ভালো হবে, প্রবাহী দুই প্রকার। ওকে, একটা হচ্ছে নিউটনীয় তরল বা প্রবাহী, একটা হচ্ছে নন নিউটনিয়ান ফ্লুইড। তো এরা কি করে, এরা হচ্ছে এই সমীকরণ মেনে চলে। ঠিক আছে, F ইকুয়াল টু ইটা এ ডিভি বাই ডিএক্স, এই সমীকরণ মেনে চলে, এটা মেনে চলে। এই মেনে চলে কথাটার মানে কি আমরা একটু পরে বুঝবো। মেনে চলে, এবং এরা এই সমীকরণ মেনে চলে না। F ইকুয়াল টু ইটা এ ডিভি ডিএক্স মেনে চলে না, মেনে চলে না। আচ্ছা, মেনে চলে না মানে কি বুঝতে হবে। এই যে এই জায়গাটা দেখো, মেনে চলার অর্থ কি, মেনে চলার অর্থ হচ্ছে F সমানুপাতিক হবে ডিভি ডিএক্স এর, ডিভি ডিএক্স এর সমানুপাতিক হবে। অর্থাৎ যদি কোনো তরলের উপর বাইরে থেকে বল প্রয়োগ করা হয়, ঠিক আছে, তার তরলের কি হবে, গতিবেগের
নতিমাত্রার পরিবর্তন হবে এবং যে হারে আমি বল প্রয়োগ করব সেই হারেই পরিবর্তন হবে। মানে এদের মধ্যে সরল সম্পর্ক থাকবে, সরল সম্পর্ক থাকবে। অর্থাৎ আমরা যদি গ্রাফ তৈরি করি, গ্রাফের মাধ্যমে বিষয়টাকে বলি, ধরো এদিকে এফ নিলাম আর এদিকে গতিবেগের নতিমাত্রা নিলাম, গ্রাফটা হবে এরকম। যেভাবে যতটা আমরা বল প্রয়োগ করব ততটাই কি হবে, গতিবেগের নতিমাত্রার পরিবর্তন হবে, গ্রাফ এরকম হবে। ঠিক আছে, কিন্তু এখানে সেই ব্যাপারটা হয় না। এখানে মেনে চলে না, মানে কি, এই বাইরে থেকে বল প্রয়োগ করলাম, বল প্রয়োগ করলে কিন্তু এই গতিবেগের নতিমাত্রার পরিবর্তনটা সরল হারে হয় না। তার মানে গ্রাফটা কিন্তু লিনিয়ার হয় না। লিনিয়ার, এখানে দেখো লাইন, লিনিয়ার, রৈখিক। গ্রাফটা কেমন পেয়েছি, রৈখিক পেয়েছি। এখানে গ্রাফটা রৈখিক পাবো না, হয় এরকম পাবো, মানে বেঁকে যাবে, না হয় এরকম পাবো, লিনিয়ার হবে না। তার মানে লিনিয়ার যদি না হয় তার মানে এই সম্পর্ক মেনে চলছে না। তো যারা এই সম্পর্ক মেনে চলে না, যেসব তরল বা গ্যাস মেনে চলে না, তাদেরকে বলবো আমরা নন নিউটনিয়ান ফ্লুইড বা অনিউটনীয় তরল। ঠিক আছে, তো সত্যি এরকম কোনো তরল আছে কি মেনে চলছে না, এরকম তরল আছে কি? অবশ্যই আছে। যেমন ব্লাড, ঠিক আছে, রক্ত, পেন্ট, তরল রং, পেন্ট দেখেছো, পেন্ট। তারপরে কিচাপ মানে সস তোমরা অনেকেই এটা টেস্টের সঙ্গে এটা গ্রহণ করো, তাই না? সস, কিচাপ, ঠিক আছে, সস। আরও আছে অনেক আছে, বাটার আছে, ঠিক আছে, হানিকেও বলা হয় অনেক ক্ষেত্রে। তাহলে ব্লাড, পেন্ট, সস, এগুলো হলো নন নিউটনিয়ান ফ্লুইড। আরও অনেক আছে, জেলি আছে, জ্যাম আছে, জেলি, সবাই কিন্তু নিউটনীয় তরল। ওগুলো লিখে নেবে, উদাহরণ লিখে নেবে। আচ্ছা, তাহলে নিউটনিয়ান ফ্লুইড কোনগুলো? আমাদের সুপরিচিত ওয়াটার, জল, ঠিক আছে। তাহলে জল, এটা হচ্ছে জল। অ্যালকোহল, তাই না, অ্যালকোহল, ঠিক আছে। তারপরে গ্লিসারিন লিখে নাও তোমরা, গ্লিসারিন, ওকে। তারপর গ্যাসোলিন আছে, গ্যাসোলিন। এয়ার, বায়ু কিন্তু নিজেও নিউটনের সূত্র মেনে চলে, বায়ু আছে। তো এরকম প্রচুর উদাহরণ আছে। তোমরা উদাহরণগুলো একটা লিস্ট তৈরি করো, যেগুলো অনিউটনীয় তরল তাদের একটা লিস্ট তৈরি করো, ওকে। আচ্ছা, এবার আরো এখানে আরেকটা বলে দিই, লাভা, এগুলো কিন্তু লাভা বা ম্যাগমা, এগুলো কিন্তু নন নিউটনিয়ান। আচ্ছা, আরেকটু বুঝি আমরা, এখানে একটা ইনফরমেশন তোমাদের দেওয়ার আছে। যারা নিউটনের সূত্র মেনে চলে, যেমন জল বা গ্লিসারিন, ঠিক আছে, এদের সান্দ্রতার কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ যদি চাপ আর উষ্ণতা স্থির থাকে, ধরো কোনো তরলের চাপ এবং উষ্ণতা স্থির, আমি বাইরে থেকে যাই বল প্রয়োগ করি না কেন, ঠিক আছে, সান্দ্রতার কোনো পরিবর্তন হবে না, সান্দ্রতাঙ্ক ফিক্সড। তাহলে আর একটা ইনফরমেশন তোমরা লিখে নাও, নোট ডাউন করো। নিউটনিয়ান ফ্লুইডের ক্ষেত্রে কি হবে, ইটা কি হবে, কনস্ট্যান্ট হবে, ফিক্সড, চেঞ্জ হবে না। এটা যদি চাপ এবং উষ্ণতা একই থাকে তাহলে ইটার মানের কোনো পরিবর্তন হবে না, বাইরে থেকে যাই বাহ্যিক বল প্রয়োগ করা হোক না কেন। এবার এদের ক্ষেত্রে কিন্তু এই ইটা অ্যাকচুয়ালি ইটা কথাটা এসেছে নিউটনের সমীকরণ থেকে। তো এখানে এদের ক্ষেত্রে আমরা সান্দ্রতাঙ্ক বলি না, অন্য কিছু বলি, আপাত সান্দ্রতাঙ্ক, অ্যাপারেন্ট ভিসকোসিটি বলা হয়, ঠিক আছে। তো সেইটা কিন্তু পরিবর্তনশীল। অর্থাৎ এদের সান্দ্রতা বলতে হলে, যারা নন নিউটনিয়ান ফ্লুইড আছে, এদের সান্দ্রতাঙ্ক পরিবর্তনশীল। বাইরে থেকে বল প্রয়োগ করলে সান্দ্রতা বেড়েও যেতে পারে, কমেও যেতে পারে। সেই জন্য তো এই সূত্রটা মেনে চলছে না, এফ ইজ নট প্রপোর্শনাল টু এটা, ঠিক আছে। তো তোমরা ওটা লিখে নাও। উদাহরণ তোমাদের দিই। ধরো একটা বোতলে জল আছে, ধরো প্লাস্টিকের বোতলে জল আছে। আমি যদি মুখটা খুলে এরকম করি, যদি আমরা কাত করি, জলের একটা ফ্লো হবে, দ্রুত গতিতে পড়ে যাবে জল, ঠিক আছে। তুমি যদি প্রেশার ক্রিয়েট করো তবুও জলের ফ্লো থাকবেই, দ্রুত পড়ে যাবে। এইবার সসের কথা বলি। সস, ধরো একটা প্লাস্টিকের বোতলে সস আছে, সসটা তুমি কাত করেছো তবুও পড়ছে না, পরে কি
এবার আমরা কি করলাম, বাহ্যিক বল প্রয়োগ করলাম। আমরা হয়তো প্রেশার ক্রিয়েট করলাম, চেপে দিলাম বোতলটাকে, ওপর থেকে থাবা মারলাম, বাহ্যিক বল প্রয়োগ করার জন্য একটু একটু করে পড়তে থাকে। তখন যখন আমি প্রেশার ক্রিয়েট করলাম, বাহ্যিক বল প্রয়োগ করলাম, তখন এর সান্দ্রতাঙ্ক কি হয়ে গেল, কমে গেল। তখন ওর একটা ফ্লো তৈরি হলো, নিচের দিকে ফ্লো তৈরি হলো, পড়ে গেল। তাহলে আমরা বাহ্যিক বল প্রয়োগ করলেই এখানে এক্ষেত্রে কি হচ্ছে, সান্দ্রতাঙ্কের একটা পরিবর্তন হচ্ছে, ফ্লো তৈরি হচ্ছে, কমে যাচ্ছে, তাই না? তাহলে এই জন্য আমরা সহজকে কি বলবো, আমরা নন নিউটনিয়ান ফ্লুইড। আচ্ছা, একটা কথা তোমাদের বললাম যে নিউটনিয়ান ফ্লুইডের ক্ষেত্রে চাপ এবং উষ্ণতা যদি স্থির থাকে তাহলে সান্দ্রতাঙ্ক কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। আরো একটা কথা বলে দিই, যেসব তরলের সান্দ্রতাঙ্ক 0 তাদেরকে বলা হয় আদর্শ তরল। ঠিক আছে, আদর্শ তরল। আইডিয়াল ফ্লুইড নেই, এটা একটা কল্পনা মাত্র। মানে সান্দ্রতাঙ্ক থাকবেই না, যখন ফ্লো তৈরি হবে তরলের মধ্যে আর সেই ফ্লো বাধা পাবে না, এরকম হতেই পারে না। ফ্লো বাধা পাওয়া মানে তার সান্দ্রতা আছে। ঠিক আছে, যদি এমন কোনো তরল পাওয়া যায়, যদিও এটা কল্পনার স্তরে রয়েছে, যে যার সান্দ্রতাঙ্ক 0, ভিসকোসিটি নেই, সান্দ্রতা নেই, সেই তরলকে আমরা কি বলবো, আইডিয়াল ফ্লুইড বা আদর্শ তরল। ঠিক আছে, তো যাই হোক, এইবার তরলের সান্দ্রতাঙ্ক চাপ আর উষ্ণতার উপর কি ডিপেন্ড করে সেটা আমরা দেখে নিই। প্রথমে উষ্ণতা আসি, উষ্ণতা, টেম্পারেচার। ঠিক আছে, টেম্পারেচার। প্রথমে তরলের ক্ষেত্রে আসছি, তরলের ক্ষেত্রে কি হয়, উষ্ণতা বাড়লে সান্দ্রতাঙ্ক বাড়বে না কমবে? তো মাথায় রাখবে, তরলের ক্ষেত্রে উষ্ণতা যদি বাড়ে তাহলে অণুগুলোর মধ্যে আকর্ষণ বল কমে যায়, আর আকর্ষণ বল কমে গেলে কি হবে, সান্দ্রতা কমে যাবে। আকর্ষণ বল যত বেশি, সান্দ্রতা তত বেশি, বাধা বল তত বেশি। আর আকর্ষণই যদি কমে যায়, সান্দ্রতাও কমে যাবে। তাহলে উষ্ণতা বাড়লে, উষ্ণতা তাহলে ইটা, আমি মোটামুটি লিখছি, ইটা বৃদ্ধি যদি, টেম্পারেচার যদি বৃদ্ধি পায়, টেম্পারেচার টি যদি বাড়ে, সান্দ্রতাঙ্ক কমে যাবে ডাউনওয়ার্ড। এটা আপওয়ার্ড দিয়েছি, মানে বৃদ্ধি পাচ্ছে টেম্পারেচার বাড়লে সান্দ্রতাঙ্ক কমে যাবে, কারণ বুঝতে পারলে। কিন্তু ঠিক আছে, আর গ্যাসের ক্ষেত্রে কি হয়, গ্যাসের ক্ষেত্রে উল্টো ঘটনা হয়, টেম্পারেচার বাড়ালে সান্দ্রতাঙ্ক বেড়ে যায়। অ্যাকচুয়ালি কি হয় গ্যাসের ক্ষেত্রে, এটা কাইনেটিক থিওরি অফ গ্যাসের গতীয় তত্ত্ব থেকে প্রমাণ করা যায় যে উষ্ণতা বাড়লে সান্দ্রতাঙ্ক গ্যাসের ক্ষেত্রে বাড়বে। গ্যাসের ক্ষেত্রে যখন উষ্ণতা দেবে, অর্থাৎ তাপ দেবে, উষ্ণতা বাড়বে, তো তাপ দিলে গ্যাসের ছোটাছুটি বেড়ে যাবে। ছোটাছুটি বেড়ে গেলে কি হবে, গ্যাসের যখন ফ্লো হবে, ছোটাছুটি যদি বেড়ে যায়, এদিক ওদিক যায়, গ্যাস ছড়িয়ে যায়, তাহলে ফ্লোতে কি হবে, একটা বাধা পাবে। ফ্লো মানে প্রবাহতে কি হবে, বাধা পাবে। আর প্রবাহতে বাধা পাওয়া মানে কি, সান্দ্রতাঙ্ক বেড়ে যাচ্ছে। তাই উষ্ণতা বাড়লে সান্দ্রতাঙ্ক কি বাড়ে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবার চলে আসি চাপ। ঠিক আছে, চাপের ক্ষেত্রে কি হবে, প্রথমে আসছি তরল। সাধারণত চাপ বাড়ালে সান্দ্রতাঙ্ক বাড়ে। পি ফর প্রেশার বা চাপ বাড়ালে যদি তরলকে চেপে দিই, অণুগুলোর মধ্যে আকর্ষণ বেড়ে যায়, তাহলে সান্দ্রতাঙ্ক বেড়ে যায়। কিন্তু এখানে একটা ব্যতিক্রম আছে জলের ক্ষেত্রে। ঠিক আছে, ব্যতিক্রম জলের ক্ষেত্রে দেখা গেছে কয়েকশো এটিএম চাপ পর্যন্ত, কয়েকশত এটিএম প্রেশার, ঠিক আছে, পর্যন্ত যদি আমরা চাপ বৃদ্ধি করি তাহলে সান্দ্রতাঙ্ক কমে যাচ্ছে। চাপ বাড়ালে। কার ক্ষেত্রে, জলের ক্ষেত্রে। এটা জল, ওকে, এই ঘটনাটা কার ক্ষেত্রে ঘটবে, জল। কয়েকশো এটিএম চাপ পর্যন্ত কি হয়, চাপ বাড়ালে পরে সান্দ্রতাঙ্ক কি হয়, কমে যায়, উল্টো ঘটনা, এটা মাথায় রাখবে। আচ্ছা, গ্যাসের ক্ষেত্রে চলে আসি। গ্যাস তো সাধারণত গ্যাসের গতীয় তত্ত্ব থেকে দেখা গেছে যে গ্যাসের যে গতি তত্ত্ব রয়েছে থিওরি,
সেখান থেকে দেখা গেছে যে গ্যাসের সান্দ্রতা চাপের উপর নির্ভরশীল নয়, চাপের উপর নির্ভরশীল নয়, কিন্তু অতি নিম্ন এবং অতি উচ্চ, অতি নিম্ন এবং অতি উচ্চ চাপে, এই অতি উচ্চ আমি লিখছি অতি নিম্ন ও উচ্চ চাপে, ঠিক আছে, চাপে কি হয়, এই সান্দ্রতাঙ্ক, চাপ বাড়ালে সান্দ্রতাঙ্ক বেড়ে যায়, চাপ বাড়ালে সান্দ্রতাঙ্ক বাড়ে। এখানে কোন বিভিন্ন এখানে কিন্তু বিভিন্ন ইকুয়েশন দেওয়া যেতে পারে, সেই ইকুয়েশনগুলো আমি লিখছি না, ঠিক আছে। চাপ বাড়লে কি হয়, সান্দ্রতাঙ্ক হালকা বাড়ে অতি উচ্চ এবং নিম্ন চাপে, কিন্তু মাঝারি চাপে কিন্তু সান্দ্রতাঙ্ক চাপের সঙ্গে সমানুপাতিক বা ব্যস্তানুপাতিক নয়, মানে চাপের উপর নির্ভরই করে না, ঠিক আছে। চলো, এই গেল আমাদের আলোচনা, মানে কিভাবে তরল বা গ্যাসের সান্দ্রতা চাপ ও উষ্ণতার উপর নির্ভরশীল সেটা বুঝলাম, নিউটনীয় অনিউটনীয় তরল কি সেটা বুঝলাম, এবং এটাও বুঝলাম যে সান্দ্রতা আসলে কি। সান্দ্রতা হচ্ছে একটা রেজিস্ট্যান্স টু ফ্লো, ঠিক আছে, কোনো প্রবাহীর ফ্লোতে একটা রেজিস্ট্যান্স। সান্দ্রতা মাপা মানেই হচ্ছে কতটা বাধা দিচ্ছে, কোন তরল প্রবাহ তার গতিশীলতাকে কতটা বাধা দিতে পারে সেটাই পরিমাপ করা। সান্দ্রতা পরিমাপ করার একটা যন্ত্র আছে, সেই যন্ত্রকে বলা হয় ভিস্কোমিটার, ঠিক আছে, ভিস্কোমিটার লিখে রাখো, ভিস্কোমিটার। এই যন্ত্রের সাহায্যে কি করা হয়, বিভিন্ন তরলের সান্দ্রতা পরিমাপ করা হয়, ক্লিয়ার। এবং সান্দ্রতা কেন তৈরি হচ্ছে, সান্দ্রতা তৈরি হচ্ছে ইন্টারমলিকুলার ফোর্সের জন্য। ওকে, আর একটা জিনিস তোমাদের বলে দিই, কোনো সলিড সারফেস, কঠিন তলের উপর দিয়ে যখন তরল প্রবাহিত হয় তখন তরলের বেগের যে ভেলোসিটি প্রোফাইল সেটা আমরা দেখেছি। ধরে নাও এটা কঠিন তল, এই কঠিন তলের উপর দিয়ে তরল প্রবাহিত হচ্ছে, একদম ওপরে যে স্তরটা থাকবে, ওপরে একটা স্তর রয়েছে, তারপরে একটা স্তর রয়েছে, তারপরে স্তর রয়েছে, অসংখ্য এরকম স্তর রয়েছে, এবং স্তরগুলোর মধ্যে কি তৈরি হয়, একটা আপেক্ষিক বেগ তৈরি হয়। এবং আমরা দেখেছি একদম ওপরে যে স্তরটা রয়েছে তার বেগ কিন্তু সব থেকে বেশি, দেখো, তারপরে বেগ কমে গেল, তারপরে আরো কমলো, তারপরে কমে যাচ্ছে ধীরে ধীরে, যখন কঠিন তলের দিকে এগোচ্ছে বেগ কমে যাচ্ছে, এবং একদম নিচে যে স্তরটা রয়েছে, কঠিন তলের সঙ্গে সংলগ্ন যে স্তরটা রয়েছে, এর বেগ সব থেকে কম এবং ওপরে বেগ সব থেকে বেশি, ঠিক আছে। এটা কিন্তু ভেলোসিটি প্রোফাইল বলা হয়। এবং পাইপের ক্ষেত্রে কেমন হবে, পাইপ দেখো, পাইপের মধ্যে দিয়েও জল প্রবাহিত হতে পারে, ধরো এদিকে প্রবাহিত হচ্ছে, তো আমি এখানে কিছু স্তর কল্পনা করছি, এটা কিন্তু পাইপের অক্ষ, এটা অক্ষ, ওকে, মিডিলটা অক্ষ, পাইপের অক্ষ অ্যাক্সিস। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য কি আছে, স্তরে আমরা কল্পনা করতে পারি, তাই না। একদম মাঝখানে যে স্তর রয়েছে এর বেগটা সব থেকে বেশি, তরলের বেগ সব থেকে বেশি, এবং ধীরে ধীরে যখন দুটো ওয়ালের দিকে স্তরগুলো চলে যাবে, মানে এই মাঝখান থেকে অ্যাক্সিস থেকে যত ওয়ালের দিকে যাবে, পাইপের দিকে যাবে, বেগের মান তত কমে যাবে। তার মানে এই স্তরের বেগ কমে গেল, এই স্তরের বেগ আরো কমে গেল, এই স্তরের বেগ আরো কমে গেল, এই স্তরের বেগ একদম কম, যেটা একদম লেগে আছে পাইপের সাথে তার বেগ একদম কম, প্রায় শূন্য, ঠিক আছে। এটা ভেলোসিটি প্রোফাইল, পাইপের মধ্যে দিয়ে তরল যদি প্রবাহিত হয় সেটা। আর এটা কোনো নালার জল, নদীতে জল যাচ্ছে সেই ক্ষেত্রে। একটা জিনিস বলে দিই, ভিসকোসিটি কি করে পরিমাপ করতে পারি তার একটা আমি তোমাদের একটা পন্থা বলে দিই, সেই পন্থাতেও পরিমাপ করা যেতে পারে। ধরো কোনো সলিড সারফেস আছে, এর উপর কোনো লিকুইড আছে, কোনো লিকুইড বা তরল আছে, কোনো রকম ভাবে নেওয়া হয়েছে, ওকে। এবার কি হবে, আমি কি করব, এই সলিড সারফেসের উপর
আর একটা প্লেট রাখবো, প্লেট, কঠিন প্লেট। ওকে, একে আমরা একটা স্পর্শক বরাবর একটা বল প্রয়োগ করব, বল প্রয়োগ করব, এফ বল প্রয়োগ করলাম, ফলে এর মধ্যে একটা গতি সৃষ্টি হবে, ভি একটা গতি তৈরি হবে, ভি গতি, একটা বেগ তৈরি হবে, একটা বেগ তৈরি হবে, একটা বেগে ও ছিটকে যাবে। এবং প্রথম দিকে একটা ত্বরণ থাকে, কিন্তু পরে দেখা যায় একটা কনস্ট্যান্ট ভেলোসিটিও লাভ করলো। কনস্ট্যান্ট ভেলোসিটি মানে বেগটা কি হয়ে গেল, ধ্রুবক হয়ে গেল, স্থির বেগ। স্থির বেগ কথাটার মানে কি, মানে যখন কোনো বস্তুর উপর বল শূন্য হয়, লব্ধি বল শূন্য হয়, তখন তার বেগ কি হয়, সে হয় তার বেগ হয় শূন্য, না হয় সে সমবেগে চলতে শুরু করে, কোনো ত্বরণ থাকে না। তাহলে এই কথাটা মানে আমরা একটা বল অ্যাপ্লাই করেছি, এই যে তরলটা আছে, এই তরল এর উপর একটা উল্টো দিকে বল প্রয়োগ করে, এই বলটাও এফ। তাহলে অ্যাপ্লাইড ফোর্স, প্রযুক্ত বল এবং সান্দ্রতার জন্য যে বলটা কাজ করছে পেছন দিকে, এই দুটো বল কিন্তু একই। ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারি, কতটা বল দিলাম, যতটা বল এখানে প্রয়োগ করলাম ততটাই এখানে কি তৈরি হলো বলো, ততটাই সান্দ্র বল তৈরি হলো, দুটো সেম। এটা অ্যাপ্লাইড ফোর্স, আমি তাই এই বলটার সাফিক্সে লিখে দিচ্ছি এফ এ, এফ, এফ ফর অ্যাপ্লাইড। আর এটা ভিসকাস ফোর্স, ঠিক আছে, এটা লিখে দিচ্ছি এফ ভি, এফ ভি, এই দুটো সেম, এফ এ ইকুয়াল টু এফ ভি। তাহলে আমি কতটা বল প্রয়োগ করলাম সেটা আমি জানি, তাহলে সেটাই হয়ে যাবে কি, এই সান্দ্র বলের মেজারমেন্ট। এবার কত, এবার এই দুটো প্লেটের মধ্যে ডিস্টেন্স আমি জানি, ডিস্টেন্স ধরো ডি মেপে নিব আমরা, ডিস্টেন্স জেনে গেলাম। তাহলে এই একদম এই প্লেটের সঙ্গে লাগালাগি বা একদম সংস্পর্শ যে স্তরটা আছে, এর বেগ তো শূন্য, তাহলে এটা শূন্য। আর এই কত বেগে যাচ্ছে সেটা আমি ধরো পেয়ে গেলাম, কত বেগে যাচ্ছে এটা আমি ক্যালকুলেশন, এটা আমি জানবো, এটা পরিমাপ করতে পারবো, এর বেগ কতটা সেটা জানি আমরা, ধরে নাও সেটা কিছু একটা বেগ আছে। তাহলে এদের মধ্যে আপেক্ষিক বেগ কত, এই দুটো প্লেটের মধ্যে ডিস্টেন্স ডি, এটা আমি মেপে নিতে পারবো, তার মানে এটা আমি জানি। আর এই আপেক্ষিক বেগ মানে কি, এই বেগ মাইনাস শূন্য, ধরো এই বেগ 20 আছে, 20 মাইনাস শূন্য মানে এদের মধ্যে আপেক্ষিক বেগ, কিন্তু ওপরের যে প্লেটটা আছে তার বেগই হবে, তাই এটা জানি। এই প্লেটের ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল সেটা আমি মেপে নিতে পারবো, প্লেট তো এরকম প্লেট, আমি ক্ষেত্রফল মেপে নিতে পারবো। তাহলে আমাদের ফর্মুলা কি, এফ ইকুয়াল টু ইটা এ, আচ্ছা ভি বাই ডি, এটা লিখছি আমি ভি বাই ডি। এখানে দেখো আমি এর ক্যালকুলেশন করতে পারবো, এ ক্যালকুলেশন আমি এর মান জানি, বি এর মান জানি, এদের মধ্যে দূরত্ব জানি, আমি এখান থেকে ইটা বের করতে পারবো, সান্দ্রতাঙ্ক বের করতে পারবো, এইভাবে আমরা সান্দ্রতা পরিমাপ করতে পারি। ঠিক আছে, তো যাই হোক, এই ছিল আমাদের প্রথম পার্ট 1 ভিডিও। ঠিক আছে, এরপরে আমরা পার্ট 2 ভিডিওতে আরো অনেক কিছু নিয়ে আলোচনা করব। আজকের মতো এখানেই শেষ।